আচ্ছা, তুই সত্যি জানতে চাস কি বলেছে? তাহলে আয় কাছে, কানে মুখে বলি। ঐশী কৌতূহলের কাছে এগিয়ে আসে। আর্জেন একটু ঝুঁকে গিয়ে নিচু গলায় ওর কানে বলে। বলেছে আই লিভ ইউ। ঐশী প্রথমে কিছু না বুঝে চোখ কপালে তোলে, তারপর এক ধরনের অবিশ্বাস নিয়ে একটু পেছনে সরে দাঁড়িয়ে আর্জেনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকায়। আর্জেনের এই নাটকের কাণ্ডে যেন সে হতবাক। আর আর্জেন ঐশীর এই মূর্তিবৎ মুখ দেখে একচুল হাসে, তারপর জিহ্বা বের করে শিশুসুলভ ভঙ্গিতে বলে। এই ছোট্ট মুহূর্তে দুই বান্ধবীর মাঝে আবার সেই চেনা দুষ্টামি আর হাসির রং ছড়িয়ে পড়ে, যেন একটু আগেও কেউ কাঁদেনি, কেউ তিরস্কার হয়নি। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছাতে মিনিট 20 লেগে যায় আর্জেনদের। রিকশায় বসে আজরিন, ঐশী আর রনি চারপাশে দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যায়। রূপাও এসেছে ওদের সঙ্গে। যতই গন্তব্যের দিকে এগোয় মানুষের ভিড় ততই ঘনীভূত হতে থাকে। বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দি যেন আজ জনসাগর। যানজটে রিকশা থেমে যেতে বাধ্য হয়। চারিদিক থেকে আসা চিৎকার, হাঁকঢাক, উদ্বেগ মাখা কথোপকথনে পরিবেশ ভারী। কে বলবে আজ এখানে পরীক্ষা, যেন যুদ্ধের প্রস্তুতি। অভিভাবকদের ভিড়ে ছাত্রছাত্রীদের সংখ্যা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। কেউ দাঁড়িয়ে বইয়ে চোখ রাখছে, কেউ নিচে বসে শেষ মুহূর্তে নোটগুলোতে চোখ বুলাচ্ছে। কারোর বাবা মা মুখের কাছে মুখ এনে উদ্বিগ্ন স্বরে দিক নির্দেশনা দিচ্ছেন। কারো অভিভাবক বা হাত ধরে স্নেহস্থায়ী হয়ে দাঁড়িয়ে আছে। আর্জেন যেন চারপাশ থেকেও কোথাও নেই। তার চোখে মুখে স্পষ্ট গাম্ভীর্যের ছাপ। চোখের কোণে আবছা ক্লান্তি, হৃদয়ে জমে থাকা বিষণ্ণতার আজ। কেউ বুঝবে না বলে সে মুখে একটা নীরব মুখোশ পড়ে আছে। ঐশী দৃষ্টি যদিও চারপাশে। আজকের এই বিশাল আয়োজন, কোলাহল, পড়ুয়াদের ভিন্ন ভিন্ন প্রস্তুতির দৃশ্যগুলো সে কৌতূহলে দেখছে। মাঝে মাঝে আর্জেনকে লক্ষ্য করে, তবে কিছু বলে না। এই সময় হঠাৎ রনির ফোন বেজে ওঠে। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ফোনটা বের করতে করতে সে আর্জেনকে বলে, তোরা এখানেই দাঁড়া, আমি কলটা রিসিভ করে আসছি। রনি ঘুরে দাঁড়াতে রূপ পেছন থেকে বলে, ভাইয়া আমিও যাব। রনি চোখ তুলে এক ঝলক তাকে হাত বাড়িয়ে দেয়। রূপা ছোট পায়ে ছুটে গিয়ে রনির হাত ধরে। তারা দুজন ধীরে ধীরে ভিড়ের মাঝে মিলিয়ে যায়। রনি এক হাতে মোবাইল কানে ধরে কথা বলছে, অন্য হাতে ছোট বোনের হাত শক্ত করে ধরে রেখে। ওদের দুজনকে দূর থেকে স্পষ্ট দেখা যায়। রনি ফোনে কথা বলছে বটে, কিন্তু তার চোখ বারবার আজরিনদের দিকে ঘুরে আসছে, যেন মনে মনে নিশ্চিত হতে চাইছে ওরা এখানে আছে, এখনো হারিয়ে যায়নি ভিড়ে। মিনিট 5 হলো। রনি ফোন কানে নিয়ে আজরিনদের কাছে আসে। আজরিনের একটু কাছে আসতেই হাত বাড়িয়ে তার মোবাইলটা আজরিনের পানে দেয়। আজরিন কোনো কথা না বলে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রনির পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে মুখে কথা না বললেও তার চেহারা, ঠোঁট আর না বলা কথাগুলো বলছে। রনি ইশারায় আর্জেনকে মোবাইলটা নিতে বলে। আর্জেন বিস্ময়কর চেহারা নিয়ে বলে, আমায় কেন মোবাইল দিচ্ছ? রনি স্বাভাবিক স্বরে বলে, কথা বলতি। আর্জেন আবার পাল্টা প্রশ্ন করে, কথা বলবো মানে কার সাথে? চেহারা তার বিস্ময়কর হয়ে আছে। রনির এবার স্বর একটু ক্ষিপ্ত করে বলে, কথা বলে দেখতে পাস না কে বা কার সাথে? আর্জেন এবার হতভম্ব চেহারাটা নিয়ে মোবাইলটা রনির হাত থেকে আলতো হাতে নিয়ে নেয়। দিনের আলোয় মোবাইলে পড়ে নাম্বারটা ঠিক দেখা যাচ্ছে না। আর্জেন বিড়ম্বিত হয়ে মোবাইলটা কানে নিয়ে রনিদের কাছ থেকে কয়েকবার এগিয়ে যায়। তারপর একবার পিছনে ফিরে রনির পানে তাকিয়ে আবার সামনে পলক ফিরিয়ে নেয়। এদিকে ঐশীও কিছু বুঝতে না পেরে বোকার মতো সবটা দেখে যাচ্ছে। আর্জেন দ্বিধাদ্বন্দ্ব হয়ে মৃদু স্বরে বলে ওঠে, হ্যালো। মোবাইলের ওপাশ থেকে নিচু স্বরে প্রশ্নালী কণ্ঠে ভেসে আসে। নার্ভাস? চেনা কণ্ঠস্বর শুনে আর্জেনের বুকের ভেতর কেঁপে ওঠে। তার শরীরে বল হারিয়ে যায়, পেটের ভেতর কেমন জানি মোচড় দিতে থাকে। মুহূর্তের মধ্যে চোখ থেকে কলকলে অশ্রু ঝরতে থাকে। স্বাভাবিক নেই তার চেহারা, স্বাভাবিক নেই সে। চুপটি করে আছে,
আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিজে নিজেই তাদের কাজ করে যাচ্ছে। মনে হচ্ছে এতক্ষণ শরীর থমকে ছিল, এই বুঝি মালিকের আদেশ পেল, তা ত্বরান্বিত হয়ে কাজে লেগে গেল। আজিনের চুপটি করে থাকার মোবাইলের ওপাশ থেকে আবার বলে ওঠে, কিছু বলছো না যে? আজিন কান্না গলায় কাটার মতো বেঁধে রেখে গাল বেয়ে পড়া অস্ত্র হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে মৃদু স্বরে বলে, কি বলবো? নার্ভাস? আজিন ঠোঁট ভিজিয়ে নিয়ে শুকনো গলায় বলে, নার্ভাস কেন হব? এই যে একটু পর পরীক্ষা। আজিনের কণ্ঠে হালকা কাঁপন কিন্তু সঙ্গে অভিমান মিশে আছে স্পষ্ট। বলে, তাতে নার্ভাস হওয়ার কি আছে? ওপাশ থেকে সামান্য থেমে প্রশ্ন আসে, তোমার গলার স্বর এমন কেন শোনাচ্ছে? কেমন আবার? ঠিকই তো আছে। না, আমার মনে হচ্ছে না। আজিন হালকা শ্বাস ফেলে বলে। তাহলে আমি কি করব? ওপাশ থেকে শব্দ আসে, একটু দ্বিধাহীন। সরি। আজিন কেঁপে ওঠে, এক মুহূর্তে ভেতরটা থমকে যায়। সে নিচু স্বরে বলে, কেন? সকালের জন্য। আজিন মাথা নিচু করে একটু চুপ থেকে বলে, সরি বলার কিছু নেই, দোষ তো আমারই। না, আমি একটু বেশি করে ফেলেছি। আজিন ব্যথা চেপে ধরে বলে, বেশি কেন হবে? আপনার জিনিস না বলে হাত দিয়েছি, শুধু হাত দিয়েই থেমে থাকিনি, সাথে করে নিয়েও এসেছি। দোষ তো আমার। আপনি যা করেছেন আমি আপনার দিকে থেকে ভুল দেখি না, বরং ঠিকই করেছেন। তাই সরি বলার কথা যদি কারো থাকে তবে সেটা আমার। কথাগুলো বলার সময় আজিনের বুকের ভেতরটা হু করে ওঠে। সকাল থেকে জমে থাকা সব কষ্ট, অপমান, অভিমান এক ফোঁটা ফোঁটা জল হয়ে গাল বেয়ে পড়তে থাকে। ওপাশ থেকে আসা কণ্ঠটা এবার একটু নরম হয়, বলে, ঘড়িটাকে আমি আমার লাকি ঘড়ি বলে মনে করি। ওটার দাম খুব একটা না, কিন্তু তার মূল্য আমার কাছে অনেক বেশি। তুমি জানো আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই সেটা পড়েই যেতে চেয়েছিলাম, কিন্তু খুঁজে না পেয়ে রাগে মাথা গরম হয়ে গিয়েছিল। বুঝতে পারিনি কতটা রূঢ় হয়ে উঠেছিলাম তোমার প্রতি। রাগের বশেই হয়তো যা খুশি বলেছি, কিন্তু এখন মাথা ঠান্ডা হয়েছে। বুঝেছি আজ তোমার জীবনের এত বড় একটা পরীক্ষা, আর সেই দিনই আমি তোমার সঙ্গে এমন ব্যবহার করলাম, তাই মনে হলো তোমাকে একটা সরি বলা উচিত। আজিন নিঃশব্দে হাসে, দুঃখের হাসি, চোখে জল, কিন্তু ঠোঁটে একটা প্রশ্রয়হীন সরলতা। সে বলে, আপনার মুখে সরি মানায় না, তাই বলবেন না। আর এক্সপ্লেনেশন সেটাও না। কেন সরি কেন বলতে হবে না? অমিতের বলা প্রতিটি কথা অত্যন্ত শীতল শোনায়। আপনি অমিত শিকদার, আপনি তো কখনো ভুল করতেই পারেন না। তার থেকেও বড় কথা, আমার সয়ে গেছে, এখন আর গায়ে লাগে না। এত অভিমান অভিযোগ মনে নিয়ে রাখলে পরীক্ষা দিবে কি করে? এত অভিমান অভিযোগের ভিড়ে কি তোমার এতদিনের পড়াগুলো আজকে বেরিয়ে আসতে পারবে? আজিন একটু হাসির ভঙ্গি করে বলে, অভিমান আপনার উপর আর অভিযোগ আপনাকে নিয়ে? কারো উপর অভিমান, কাউকে নিয়ে অভিযোগ করতে না অধিকার লাগে, সেই যে অধিকারটা আমার আপনার উপর নেই। তুমি তো দেখি বেশ কথা জানো। ওই একটু আধটু। এতক্ষণ আজিনের কথাগুলো অভিমানী হলো, এখন তার বলা কথাটা কিছুটা স্বাভাবিক শোনায়। ভালো। তো আর কিছু বলবেন? ঘড়িটা সাবধানে রেখো। পরে আসলে তো সাবধানে রাখবো। তার মানে আপনি এই কথা বলার জন্য আমার সাথে কথা বলতে চেয়েছেন। সরি বলার ছিল শুধুমাত্র একটা অজুহাত, তাই তো বলি। অমিত শিকদার হঠাৎ করে আমায় সরি বলে, যে কিনা ভাবে তার দ্বারা কোনো ভুল হতেই পারে না। ভুল বুঝলে আমি চেক করে নিলাম ঘড়িটা পড়লে কিনা। আমার মনে হয়েছে তুমি পড়বে না, আর সেটাই হলো। তোমার সো কল্ড ভাই থেকে ঘড়িটা নিয়ে নিও। মানে তোমার পাতানো ভাই রনি থেকে ঘড়িটা নিয়ে নিও। আজিন এক মুহূর্তে থমকে যায়, বিস্ময়ে বলে ওঠে, রনি ভাইয়ের কাছ থেকে ঘড়ি নিব মানে? কথাটা বলে মাথা ঘুরিয়ে পেছনে তাকায় আজিন। কয়েক কদম দূরে দাঁড়িয়ে রনি, আর তার পাশে ঐশী ও রূপা। আজিনের তাকনোতে রনির ঠোঁটে প্রশ্রয় ভরা হাসি। সে হাত নেড়ে ইশারা করে। ঐশী আর রূপা কিছু না বুঝলেও মুখে নির্বিকার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা নীরব দর্শক। তবে রনির চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটি কি বুঝেছে, আজিন কেন এমনভাবে তাকালো। ওপাশ থেকে অমিত আজিনকে নরম গলায় বলে,
যেটা শুনছো সেটাই। আজিনের মন জুড়ে তখন হাজারটা প্রশ্ন কিলবিল করছে, তবু সে সংযত কণ্ঠে বলল বলে, ভালো, আর কিছু বলবেন? হুম। আজিন একটু চমকে যায়, ভাবে মানুষটার আরও কিছু বলার আছে আমায়। আজিনের কণ্ঠে লাজুক এক কৌতূহল জেগে ওঠে, বলে, কি? সাবধানে পরীক্ষা দিও। ছোট বাচ্চাদের মতো নিশ্চয়ই বলতে হবে না রোল, রেজিস্টার, নম্বর খেয়াল রাখবে, এগুলো যাতে ভুল না হয়, ভালোভাবে ফিল আপ করবে। আজিন নিচু গলায় নিজেকে বলে। কেন বলবেন না? আপনি তো আমাকে ছোট বাচ্চাই মনে করেন। আজিনের অস্পষ্ট কথায় অমিত বলে, কিছু বললে? না, কি বলবো? শোনো, এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবে। অমিতের গলায় এমন এক দৃঢ়তা, আজিন অজান্তে নিজের মুখটা সিরিয়াস করে ফেলে। অমিত এবার ধীরে ধীরে গুছিয়ে বলতে থাকে। প্রশ্নপত্র হাতে পেলে প্রথমে পুরো প্রশ্নটা একবার ভালো করে পড়ে নিও। যেগুলো পারো আগে সেগুলো উত্তর দিবে। প্রশ্ন দেখেই মনে হবে কমন পড়েছে, তাই না পড়ে OMR ফিল আপ করে দিও না। অনেক সময় যেটা উত্তর মনে হয় সেটা ভুলও হতে পারে। সব অপশন ভালোভাবে পড়বে, তারপর নিশ্চিত হয়ে উত্তর দেবে। যদি কিছু প্রশ্ন টোটালি না পারো সেটা ছেড়ে দিও। এই পরীক্ষায় তো মাইনাস মার্কিং আছে, যেগুলো দিয়ে তুমি নিশ্চিত চান্স পাবে সেগুলোই দিও। ভুল দিয়ে মাইনাস পাওয়ার দরকার নেই, মাথা ঠান্ডা রাখবে। আমি বিশ্বাস করি তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না। আর হ্যাঁ, তোমার লাকি ঘড়িটাও তো তোমার সাথে আছে। এই কথা শুনে আজিন চোখ বন্ধ করে মুহূর্তখানেক নিঃশ্বাস নেয়। মনের ভেতর এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ে, একরাশ ভালোবাসা, বিশ্বাস আর দায়িত্বের ভার অনুভব করে সে। মনে মনে বলে ওঠে, আপনি যদি আমার ওপর এতটা বিশ্বাস রাখেন, আমি কি করে আপনাকে হতাশ করি বলুন? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। তার নিস্তব্ধতায় ওপাশ থেকে অমিত আবার বলে। শুনলে কি বললাম? আজিন মৃদু স্বরে জবাব দেয়, হুম। আচ্ছা তাহলে আর কি, বেস্ট অফ লাক। এখন রনিকে ফোনটা দিয়ে দাও। আজিন ধীরে মোবাইলটা কানের পাশ থেকে নামায়, ঠোঁটে এক আশ্বাস ভরা হাসি। এতক্ষণে তার কান্নার রেখাগুলো আর চোখের ভার মনে হয় হালকা হয়েছে। সে পেছনে ঘুরে রনির দিকে পা বাড়ায়, কিছু না বলে ফোনটা রনির দিকে বাড়িয়ে দেয় সে। রনি ফোনটা হাতে নেয়, অমিতের সঙ্গে কিছু কথা বলে হালকা হেসে কল কেটে দেয়। তারপর ফোনটা প্যান্টের পকেটে রাখতে রাখতে মুখে এক রহস্যময় হাসি টেনে আজিনের দিকে তাকায়। আজিন তখন গলার স্বর একটু তীক্ষ্ণ করে বলে ওঠে। রনি যেন এরকম প্রশ্নের অপেক্ষাতেই ছিল। খুব স্বাভাবিকভাবে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে ঘড়িটা বের করে আজিনের দিকে বাড়িয়ে দেয়। ঘড়িটা হাতে নিতে নিতে আজিন আবারও কৌতূহলে বলে, তুমি এটা আবার কখন নিলে? রনি চোখে মুখে একটা ভাব এনে বলে, নিয়েছি। এখন কখন নিয়েছি এটা তোকে বলতে হবে? আজিন মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো বায়না ধরে বলে, বলো না। না হলে সারা পরীক্ষার হলে এটা নিয়ে ভাবতে ভাবতে আমার আর পরীক্ষায় দেওয়া হবে না। রনি হেসে ফেলে, তারপর একটু গম্ভীর স্বরে বলে, মনে আছে আমরা যখন বাসা থেকে বের হয়ে লিফটে উঠতে যাব, তখন একটা কল আসছিল আমার। আজিন একটু ভেবে বলে, হুম। আর তারপর তুমি আবার বাসায়ও গেলে, বলেছিলে কি যেন রেখে আসছো। রনি হাসি মুখে মাথা নাড়ে, ওই সময় ভাইয়া কল দিয়েছিল। তারপর আর কি, তার পিয়ন হয়ে কাজ করলাম। ভাইয়ার নির্দেশে ঘড়িটা নিয়ে এলাম। আজিন এবার কিছু না বলে হালকা হেসে ঘড়িটা হাতে পড়ে নেয়। সে চেনা ঘড়ি, ঘড়ির কাঁটার স্পর্শে যেন অমিতের বিশ্বাস আর ভালোবাসার ছোঁয়া মিশে আছে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। মনে মনে ভাবে, উনি কি করে বুঝলেন আমি এই ঘড়িটা পরবো না? সত্যি বলতে হয়, লোকটা মেয়েদের মন নিয়ে যেই PhD করে এসছেন। আজিন ঘড়ির দিকে তাকিয়ে আবার চোখ তুলে রনির দিকে চায়। আর কিছু বলে না, কেবল একটা চুপচাপ কৃতজ্ঞতা যেন চোখ দিয়ে ছড়ে পড়ে। এবার তার মনে আর কোনো সংশয় নেই। সময়টা এখন রাত প্রায় 9টা। চট্টগ্রাম রেল স্টেশনে পুরনো ধূসর প্লেয়ারগুলোর একটাই বসে আছে একজন মহিলা, মুখে নিস্তব্ধতা, চোখে অপেক্ষার ছাপ। স্টেশনের কোলাহলপূর্ণ বাতাসে আশপাশ যেন নড়ে উঠছে। চারিদিকে হাঁকডাক, কণ্ঠস্বর, টলি টানার আওয়াজ, সব মিলিয়ে এক বিষণ্ণ জীবন্ততা। যদিও পুরো শহর ঘুমাতে বসেছে, স্টেশনের চত্বর ঠিকই আলো ঝলমলে।
ল্যাম্পপোস্টের কৃত্রিম আলোতে ঝিকিমিকি করছে প্ল্যাটফর্মের প্রতিটি কোণ। যেন শহরের নিঃসঙ্গ অন্ধকারে এটাই যেন একমাত্র জাগ্রত আশ্রয়। প্রায় 20 মিনিট ধরে গুটিসুটি হয়ে বসে আছেন সেই মহিলা। হঠাৎ আশেপাশের যাত্রীদের ছোটাছুটি, উত্তেজিত গলায় চিৎকার ভেসে আসে কানে। ঢাকার ট্রেন এসে পড়েছে, ঢাকার ট্রেন। এই ঘোষণাটা শুনি মহিলার চোখ চঞ্চল হয়ে ওঠে। তিনি আস্তে করে উঠে দাঁড়ান, কয়েকবার এগিয়ে যান রেল লাইনের দিকটায়। ছাউনির নিচ থেকে একটু বেগে তাকাতেই অন্ধকার ভেদ করে এক চোখে আগুন জ্বালানো এক ট্রেন ধেয়ে আসতে দেখা যায়। যেন রাতের বুক চিরে আলোর বলয় নিয়ে এগিয়ে আসছে সময়ের এক প্রহরী। ট্রেন যত এগিয়ে আসছে, ট্র্যাকের কম্পন আর শব্দ ততই বেড়ে চলছে। বাতাসে ভেসে আসছে দাতব ঘর্ষণের এক চেনা গন্ধ। রেলের প্রতিটি স্পর্শে ওনার ভেতরটা যেন কেঁপে উঠছে। কে এক অজানা সত্তা খুঁজে চলেছেন তিনি এই ট্রেনের আশায়। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে থেমে গেল। শুরু হয় রীতিমতো প্রতিযোগিতা। কে আগে নামবে, কে আগে পৌঁছাবে। মানুষজন যেন গন্তব্য ছোঁয়ার প্রতিযোগিতায় মেতেছে। এরই মধ্যে মহিলাটির দুচোখ ছুটে চলেছে ভিড়ের মাঝে, ক্লান্ত, অস্থির, কিন্তু আশায় উজ্জ্বল। হঠাৎই পেছন থেকে একটা চেনা স্পর্শ। এক মেয়ে এসে জড়িয়ে ধরে বলে ওঠে আহ্লাদে ভরা কণ্ঠে, মা। মহিলাটি থমকে গিয়ে ধীরে ধীরে পিছন ফিরে তাকান। মলিন মুখে এক আশার আলো চলে ওঠে। সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে ঐশী। মেয়েকে বুকে টেনে নিয়ে আলতো করে বলেন, আল্লাহর শুক্রিয়া, তোরা ঠিক মতো ফিরে এলি। 6 ঘন্টার ক্লান্তিকর যাত্রার পর চট্টগ্রামের মাটিতে পা রাখল রনি, ঐশী আর আজিন। তিনজনের চেহারাতেই ধরা পড়েছে ক্লান্তির রেখা। চোখে জল করছে একরাশ অবসাদ। এই ফেরা তাদের কারোর জন্য ছিল না পূর্ব পরিকল্পিত। সময়ের ধাক্কায়, বাস্তবতার চাপে তারা আজকের এই ফেরার ট্রেনে উঠে পড়েছিল অতীত। পরীক্ষা শেষ, গেট দিয়ে বেরিয়ে আসছে আজিনার ঐশী। মুখ দুটো যেন আলো ছড়িয়ে দিচ্ছে। হাস্যোজ্জ্বল চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। দূর থেকে দেখলেই বোঝা যায় আজকের পরীক্ষা তাদের মনের মতোই হয়েছে। গেটের বাইরে তাদের জন্য দাঁড়িয়ে আছে রনি আর রূপা। অপেক্ষার ছায়া দুজনের চোখে। ঐশী আর আজিনকে বের হতে দেখে রূপা হঠাৎই হইচই করে ডেকে উঠল, ভাবিয়া, ভাবিয়া, এদিকে। তার সেই ডাক স্পষ্ট কানে পৌঁছালো আজিন আর ঐশীর। দুজন একসাথে মুখ ঘুরিয়ে তাকালো। ওদের চোখে সরাসরি গিয়ে ঠেকলো রূপা আর রনির মুখে। রূপার চোখে মুখে সহজে একটা হাসি, স্বাভাবিক অভিব্যক্তি, কিন্তু রনির মুখ কেমন যেন থমথমে, শুকনো নীরবতা ছোঁয়া চোখ। রনির এই মুখ চেহারা দেখে আজিন কাছে গিয়ে থেমে দাঁড়ালো তার সামনে। এক দৃষ্টিতে রনির পানে তাকিয়ে মুখে কৌতূহল মিশিয়ে বলে উঠল, তোমার মুখ এত শুকনো দেখাচ্ছে কেন? তোমার মতো রসিক মানুষের আবার কি হলো? কিছু কি হয়েছে? রনি মুখে একটা তিক্ত হাসি নিয়ে বলে, আর বলিস না, আঙ্কেল একটু আগে কল দিয়েছিলেন। বলেছেন যে কালকে যে করেই হোক আমাদের চট্টগ্রামে ফিরতে হবে, কারণ কাল আমাকে কক্সবাজার যেতে হবে অফিসের একটা জরুরি প্রজেক্টের কাজ। রনির কথা শুনে আজিন যেন নিজের উল্লাস লুকাতে পারল না। যদিও চোখে মুখে স্বাভাবিক ভাব ধরে রাখলো, তবু ভেতরে একরকম আনন্দ খেলে গেল। তারপরে একটা কৃত্রিম বিষণ্ণতা আনার চেষ্টা করে বলে, এখনই যাব? এখন তো 12টারও বেশি বাজে। আজকে চট্টগ্রামগামী কোনো ট্রেন আছে? রনি একটু বিরক্ত গলেই বলে, একটা খোঁজ পেয়েছি, 1টার দিকে একটা ট্রেন ছাড়তে ছাড়তে আরো কিছু সময় লাগবে, কিন্তু ধরতে পারলে ভালোই হবে। রনি গলায় উদ্বেগ, মুখে ফ্যাকাশে ভাব। আজিন সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে বলে, তাহলে আর দেরি কেন? যেহেতু যেতেই হবে, এই ট্রেনটাই ধরি। অন্য কোনো উপায়ও নেই। গাড়িতে তো এত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব না। আজিনের কথায় যেন সিদ্ধান্ত হয়ে গেল। তার দ্রুত বাসার দিকে রওনা দেয় প্রস্তুতি নিতে। ঘন্টা খানেকের মধ্যে ব্যাগ গোছানো, কাপড় বদলানো, খাওয়া, সব যেন যুদ্ধকালীন অবস্থা। ভাই চলে যাবে দেখে রূপা কান্না চেপে রেখেছে, কেবল ঠোঁট কামড়ে। মা তো কেঁদে চলেছেন ছেলে চলে যাবে বলে। আর রনি, তার অবস্থা সবার চেয়ে বেশি বিচিত্র। কিছুতেই আসতে মন চাচ্ছিল না তার, কিন্তু কাজের চাপে, দায়িত্ব টানে, ইচ্ছাকে অবজ্ঞা করি তাকে ফিরে
তাকে বেরিয়ে পড়তে হলো। বর্তমান রেল স্টেশনের প্ল্যাটফর্মটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে এসেছে। যাত্রীদের গুঞ্জন, ট্রেনের চাকা গড়ানোর শব্দ, সবকিছু যেন একটু আগে কোথাও মিলিয়ে গেছে। ঐশীরা বিদায় নিয়ে চলে যাওয়ার পর আজিন কিছুটা চুপচাপ হয়ে যায়। রেল স্টেশনের চারপাশে একবার চোখ বুলিয়ে নেয় সে, তারপর একটু উদ্বিগ্ন হয়ে পাশে দাঁড়িয়ে থাকা রনির দিকে তাকে জিজ্ঞেস করে, আমাদের নিতে কেউ আসবে নাকি একাই বাসায় যেতে হবে? রনি তখন প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতে করতে বলে। ভাইয়ারও তো আসার কথা। রনির মুখে ভাইয়া কথাটা শুনে আজিনের কৌতূহলটা বেড়ে গেল। ঠোঁটে হালকা হাসি টেনে আবার জিজ্ঞেস করলো, কে রাক্ষসটা আসবে আমাদের নিতে? রনি চোখ মোবাইলের স্ক্রিনে রেখেই ক্লান্ত কণ্ঠে বলে। হুম। টানা ঘন্টার পর ঘন্টা ট্রেনে চেপে আসার ধকল আজিনের শরীরের উপর যেন চেপে বসেছিল এতক্ষণ। তবে অমিত নিতে আসবে কথাটা শোনার পর থেকে আজিনকে দেখে এখন একবারের জন্য মনে হচ্ছে না সে এত লম্বা সফর করেছে। যেন এই পথই তার চেনা, এই ক্লান্তি ছোঁয়াও তাকে ছুঁতে পারেনি। এই সময় রনি ফোন থেকে কল দেয় অমিতকে। কোথায় আছে তা জানার জন্য। ও পাশে অমিত ফোন রিসিভ করতে রনি কয়েকটা কথা বলে নেয়। এরপর ফোন কানে রেখে আজিনের দিকে তাকিয়ে বলে, লাগেজটা আমার হাতে দে, আর আমায় ফলো করে আমার পিছনে পিছনে আয়। রনির ভাব ভঙ্গিতে স্পষ্ট বোঝা যায় অমিত তাকে লোকেশন বলবে আর সেই লোকেশন দিকেই এগিয়ে যাবে। তাই আজিন আর কিছু না বলে লাগেজটা রনির হাতে দিয়ে দেয় আর ধীর পায়ে তার পেছনে হাঁটতে থাকে। স্টেশনে ভিড় ঠেলে এক একটা পিলারের পাশ দিয়ে হেঁটে চলেছে রনি আর আজিন। একটু পরে রনি দূর থেকে একটা কালো গাড়ি দেখে চিনে ফেলে। গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে অমিত, হেলান দিয়ে মোবাইল কানে ধরে দাঁড়িয়ে। রনি তাকে দেখে হাত নাড়তে থাকে। অমিতের তখন নজর পড়ে রনির দিকে, তারপর সেদিকে তাকে ফোনটা কানের থেকে ধীরে ধীরে সরিয়ে নেয় আর একটু সোজা হয়ে দাঁড়ায়। কিন্তু এদিকে আজিন সে যেন থেমে গেছে, তার বুকের ভেতরটা ধুকপুক করে বাজছে। এতদিন পর অমিতকে সামনে দেখে সে বুঝতে পারছে না কেমন ভাবে কি অমিতের সামনে দাঁড়াবে। সে রনি পেছনে পেছনে হাঁটছে ঠিকই, তবে পা যেন নিজের ইচ্ছায় চলে না, গুটি গুটি করে এগোচ্ছে। রনি আর অমিতের দূরত্ব কমতে রনি অমিতের কাঁধে হালকা থাপা দিয়ে হেসে বলে, হোয়াটসঅ্যাপ ব্রো। অমিত কিছু বলে না, শুধু একটু চেয়ে থাকে। তারপর ধীর নিচু ধূসর গলায় বলে, ট্রেন থেকে সব ঠিকঠাক নিলি তো? রনি ঠোঁটে রসিক হাসি এনে বলে, না ভাই, তোমার বউকে দেখে এসেছি আর তোমার শালিকে তুলে এনেছি। রনির কথা শুনে অমিতের প্রতিক্রিয়া নেই, কিন্তু আজিন মৃদু হেসে ফেলে। তার চোখ কিন্তু সরছে না অমিতের মুখ থেকে। সে আর চোখে তাকিয়ে ভাবে, রাক্ষসটার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, মনে হচ্ছে অনেক দিন ঘুমায়নি, খাওয়া দাওয়া মনে হয় ঠিকঠাক করেনি, শুকিয়ে গেছে আগের চেয়ে। এদিকে রনি একটু নিচু গলায় যেন নিজেকেই বলছে, ভাইকে কি করে বলি, ট্রেন থেকে সবকিছু ঠিকঠাক নিয়ে এলো, স্টেশনে এসে আমার বউটাকে শাশুড়ির হাতে তুলে দিতে হলো। রনির কণ্ঠে যে বিষাদ স্বর অমিত হয়তো টের পায়নি, কিন্তু আজিন ঠিকই তা স্পষ্ট ভাষায় শুনতে পেল, বুঝতে পারে রনি কি বলছে। রনি কথাটা বলার ততক্ষণে অমিত একবারও কারোর মুখের দিকে না থেকে গাড়ির দরজা খুলে ভিতরে উঠে বসে পড়ে। তারপর রুক্ষ কড়া কণ্ঠে রনিকে উদ্দেশ্য করে বলে, এভাবে দাঁড়িয়ে থাকবি না গাড়িতে উঠবি? রনির কানে অমিতের কণ্ঠস্বর যেতে সে যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। চারপাশে চোখ বলে চওড়া দৃষ্টিতে তাকিয়ে অমিতকে খুঁজতে লাগলো। মনে হচ্ছে এতক্ষণ সে অন্য জগতে ছিল, এই কারণে সে টেরি পায়নি অমিত কখন গাড়িতে উঠে বসলো। সে পিছনে ফিরে তাকিয়ে বিস্ময়কর হয়ে অমিতকে বলে ওঠে, তুমি বসে পড়েছো, কখন উঠলে? অমিত চোখ না তুলে শুকনো গলায় উত্তর দিল, বাজে বকা বন্ধ করে গাড়িতে উঠবি নাকি চলে যাব? রনির কথা আর অমিতের সংক্ষিপ্ত জবাবের মাঝখানে দাঁড়িয়ে আজিন নিঃশব্দে মিটিমিটি হাসে। তার চোখে এক ধরনের উচ্ছ্বাসের দীপ্তি। হাসতে হাসতে দরজা খুলে পেছনের সিটে বসতে যাবে, এমন সময় রনি তাগিদ স্বরে বলে ওঠে, এ ভাই,
তুই সামনে বস, আমার পক্ষে আর বসে থাকা সম্ভব না, আমি পিছনে শুয়ে শুয়ে যাব। আজিন থমকে গাড়ির দরজার হাতল চেপে ধরে রনির পানে তাকিয়ে রইল। সে কি বলবে বা কি করবে তা যেন বুঝে উঠতে পারছে না। তা দেখে রনি আবার বলে, আরে ভাই, ফেল করে তাকিয়ে কি দেখছিস, জানা। তাদের এই কথাবার্তার মাঝখানে অমিত একরাশ বিরক্তি নিয়ে বলে ওঠে, তোরা দুজন দাঁড়িয়ে থেকে কি এভাবে বসা নিয়ে ঝগড়া করবি নাকি উঠবি? অমিতের এমন কঠোর কথায় রনি নিচু গলায় আজিনকে সামনে চিটে বসার ইশারা দেয়। আজিন কিছুটা অপ্রস্তুত হলো আর বিরোধিতা করে না, কারণ তার মনও চাচ্ছিল অমিতের পাশেই বসতে। তবুও কোথায় যেন একটা অদৃশ্য ভয় তার মনকে পিছিয়ে রেখেছে। অবশেষে সে দ্বিধাগ্রস্ত পায় সামনে দরজার দিকে এগিয়ে যায়, আর রনি গাড়ির পেছনে ডিকিতে লাগেজ রাখতে চলে যায়। আজিন নিঃশব্দে গাড়ির দরজা খুলে অমিতের পাশে বসে পড়ে। এখনো তারা কেউ কারোর দিকে ভালোভাবে তাকায়নি, কোনো কথাও বলেনি। তাদের আচরণে বোঝার উপায় নেই যে তারা স্বামী স্ত্রী, যেন এটাই তাদের প্রথম সাক্ষাৎ। দুজনেই একে অপরের কাছে সম্পূর্ণ অপরিচিত। সম্পর্কের কোনো নির্যাস এখনো উপচে পড়েনি। আজিন গুটিসুটি হয়ে বসে আছে, তার চোখে মুখে একটা স্পষ্ট নার্ভাসনেস। অপরদিকে অমিত গাড়ি চালানোর প্রস্তুতি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে। এখন শুধু রনি এসে বসার অপেক্ষায়। লাগেজ রেখে রনি এসে পিছনে বসতেই অমিত গাড়ি স্টার্ট দিতে যায়। ঠিক তখনই তার চোখে পড়ে আজিন এখনো সিট বেল্ট লাগায়নি। তখন সে নিচু মিলান স্বরে বলে ওঠে, সিট বেল্ট লাগাও। আজিন শুনেও যেন বুঝে উঠতে পারল না। চোখ তুলে অমিতের পানে তাকিয়ে একটু বোকার মতো বলল, অমিতের কণ্ঠে এবার একটু স্পষ্ট ও জোরালো বলে, বলেছি সিট বেল্ট লাগাও। আজিন এবার বুঝে গিয়ে ধীরে সিটের পাশে হাত বাড়িয়ে বেল্টটাকে সজোরে টানতে থাকে। এমনভাবে টানে যেন অমিত তাকে সিট বেল্ট লাগাতে না বরং ছিঁড়ে ফেলতে বলেছে। পিছনে বসে থাকার রনি অবাক চোখে আজিনের এই কাণ্ড দেখল। অমিত সামনে পানে তাকিয়ে আর চোখে দেখে আজিনের বেল্ট নিয়ে যুদ্ধ করার অবস্থা। এদিকে সে অমিতের এবার ধৈর্য হারায়। আজিন কিছু বুঝে ওঠার আগেই সে আজিনের পাশে এগিয়ে গিয়ে তাকে থামিয়ে দিয়ে নিজে তার সিট বেল্ট পরিয়ে দিতে লাগলো। আর অমিতের আশঙ্কিক এমন কাছে আসার মুহূর্ত আজিন শূন্য চোখে তাকিয়ে রইল অমিতের মুখের দিকে। অমিতের শরীর থেকে ভেসে আসা সেই চিরচেনা সুবাস মুহূর্তেই আজিনকে মাতাল করে তোলে। শরীর কেঁপে ওঠে, গায়ের পশম দাঁড়িয়ে যায়, যেন এক শীতল বাতাস এসে তাকে ছুঁয়ে যায়। এদিকে বেল্ট লাগিয়ে অমিত নিচু গলায় গম্ভীর স্বরে বলে, কি পারো তুমি? না পারো গাড়ির বেল্ট লাগাতে, না পারো লাগাতে হেলমেটের বেল্ট। আজিন মিলান গলায় জবাব দেয়, পারি তো, কিন্তু এটা আটকে গিয়েছিল। পেছন থেকে রনি তখন গড়াগড়ি দিয়ে শুয়ে কপট মজার ছলে বলে ওঠে, আরে ভাই, সবই পারে, এইসব হচ্ছে মেয়েদের ন্যাকামি। রনি কথায় আজিন একটু রেগে ওঠে, গলার স্বর চড়িয়ে কড়া গলেই বলে, আমি বলছি আমি পারি না, এটা আটকে ছিল তাই পারছিলাম না। রনি হাসি চাপতে চাপতে বলে, হ্যাঁ বুঝি, আর ক্যাচ করিস না, এখন আমায় একটু শান্তিতে ঘুমাইতে দে ভাই। এই বলে রনি চোখ বন্ধ করে ফেলে, যেন বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়। আর আমি ধীরে গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির ভেতরে তৈরি হয় এক অদ্ভুত নিস্তব্ধতা। ওনার এক কোণা দুহাতে জড়িয়ে ধরে আজিন রুম পানে এগোচ্ছে। তার চলনে চোখে মুখে আনন্দে ঝিলে, মুখে গুনগুন গান লেগে আছে। দেখে তো মনে হচ্ছে তার হৃদয়টা যেন তাধিং করে নাচছে। তার এমন উৎফুল্লতা স্বাভাবিক। শেষমেশ দীর্ঘ এক যুদ্ধ শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোর চাপ যে এখন আর মাথায় নেই। এখন শুধু একটাই প্রতীক্ষা, কবে ফলাফল প্রকাশিত হবে। যদিও ঢাকার ফল নিয়ে সে খুব একটা দুশ্চিন্তায় নেই, কিন্তু চট্টগ্রামেরটা নিয়ে ভিতরে একটু উদ্বেগ আছে। তবে এই উদ্বেগের কারণও আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগের রাতে আজিন পরের টেবিলে বসার বদলে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে। সারা সন্ধ্যা এভাবে নিঃশব্দে অভিমানে ভরে উঠেছিল তার পৃথিবী। অমিত ভার্সিটি শেষে বাবার অফিসে গিয়েছিল। সেখানে দীর্ঘ কর্মব্যস্ততা শেষে এখন তার বাসায়
ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। দিনভর ক্লান্ত চোখে চুপচাপ রুমে ঢুকতে অমিত দেখে আজিন বিছানার কোণে নিশ্চুপ শুয়ে আছে। অমিতের কাছে বিষয়টা অস্বাভাবিক ঠেকে, কারণ এখন আজিন পরের টেবিলে থাকার কথা। তবু সে কোনো কথা না বলে রুমে নিজের মতো কাজ করে যাচ্ছে, কিন্তু মেয়েটির সেদিকে কোনো খেয়াল নেই। একটিবারও তার পানে তাকানো প্রয়োজন মনে করেনি, বরং নিজের মতো করে পাশ ফিরে শুয়ে আছে। অমিত ভাবে, কাল নাকি ওনার ভার্সিটি এক্সাম, পড়াশোনা বাদ দিয়ে কিভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কথাটা অমিত ভাবলেও পরক্ষণে আবার ভাবে, মেয়েটি তো এভাবে শুয়ে থাকার না, ওর আবার কোনো সমস্যা হয় নাই তো, একবার জিজ্ঞেস করব। ভাবতে ভাবতে অমিত এবার মুখ ফসকে মলিন স্বরে বলেই ফেলে, এই মেয়ে, শুনছো, তুমি কি ঘুমিয়ে আছো? আজিন ধীরে ধীরে পাশ ফিরে তাকালো। চোখ দুটো লাল, একটা অস্পষ্ট ক্লান্তি, হয়তোবা কান্নার ছাপ স্পষ্ট হয়ে আছে চেহারায়। তবু সে গলে কড়া স্বর এনে বলল, আমার নাম আজরিন, মিসেস আজরিন আমি। বলতে বলতে হঠাৎ থেমে গেল। চোখ বড় করে তাকিয়ে রইল অমিতের মুখের পানে। অমিত একটু বিরক্ত না হয়ে বরং ঠান্ডা গলেই বলল, নাম জানতে চাইনি, জানতে চেয়েছি তুমি ঠিক আছো তো। আজ অমিতের কণ্ঠে তেমন কোনো রাগ নেই, চোখে মুখেও সে পরিচিত গাম্ভীর্য নেই, বরং এক ধরনের প্রশ্রয় মেশানো চিন্তা। আজিন চোখ ফিরিয়ে নিয়ে কাতর স্বরে বলে,